সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমি যত কোয়ারিজ পাই তার মধ্যে 2-3টি কোয়ারিজ এরকম থাকে যে আপু আমার নবম মাস 36, 37, 38, 39, 40 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনও কেন লিভার পেইন আসছে না, জরায়ু মুখও তো খুলছে না। কবে পেইন আসবে, কবে জরায়ু মুখ খুলবে, খুব টেনশানে আছি। আর কত অপেক্ষা করব, কিছু একটু বলো প্লিজ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব প্রতিদিন যত কমেন্টস পাই তার মধ্যে 2-4টে কোয়ারিজ থাকেই এরকম যে আপু নবম মাস 36, 37, 38, 39, 40 সপ্তাহ চলছে, এখনও কেন লিভার পেইন আসছে না, এখনও তো জরায়ু মুখ খুলছে না, কি করব। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়, যেখানে নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওরড। সেই জন্য সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি। নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ডাক্তার বা স্পেশাল কোনো ঔষধ বা স্পেশাল কোনো ব্যায়াম বা স্পেশাল কোনো কার্যকলাপ কিছুই করতে হবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হয়ে যাবে এবং 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই হবে, নিশ্চিন্ত থাকুন। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় তো পেরিয়ে যাচ্ছে বা বিভিন্ন সপ্তাহ তো চলছে, কেন লিভার পেইন আসছে না, কেন জরায়ু মুখ খুলছে না? লিভার পেইন না আসা বা জরায়ু মুখ না খোলার পেছনে কয়েকটা কারণ দায়ী। এর মধ্যে প্রথমেই হচ্ছে খাদ্যাভ্যাস। বর্তমান সময়ে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো কি অনেক বেশি দূষিত, বা এই খাবারগুলো কিন্তু ফরমালিনযুক্ত, যেটা আমাদের শরীরের জন্যও খারাপ, এবং প্লাসেন্টা দিয়ে যেহেতু এটা সরাসরি বাচ্চার মধ্যে গিয়ে এফেক্ট করে তাই বাচ্চার জন্যও খারাপ। কিন্তু আমরা তো বাধ্য, আমাদেরকে তো এই ধরনের খাবার খেতেই হবে। তবুও সর্বোচ্চ হাইজিন মেনটেন করে যেভাবে খাওয়া যায় সেটার চেষ্টা তো করতেই হবে। এখন আমরা করছি কি, নিজেদের অজ্ঞতার কারণে এই খারাপ খাবারটাকে আরও বেশি খারাপ বানিয়ে ফেলছি। যেমন প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই আপনাকে কিন্তু ঘরোয়া খাবারের উপর নির্ভর করতে হবে। যেটাই খেতে ইচ্ছে করে বাড়িতে তৈরি করে খান, বাড়ির খাবার খান। নিশ্চিত করতে হবে সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। প্রতিদিন আপনার খাদ্য তালিকা এমনভাবে সাজাবেন যেখানে মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ড্রাই ফ্রুটসগুলো থাকবে। 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। অবশ্যই কুসুম গরম 1 গ্লাস দুধ ও 2টো করে ডিম খাবেন এবং ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। খাদ্য তালিকাটাও আপনার এভাবেই হওয়া উচিত। কিন্তু অনেক মায়েরা আছেন যে খেতে ইচ্ছে করলো না, বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম, এবেলায় খেতে ইচ্ছে করছে না, ওই বেলা বাহিরে গিয়ে খেলাম। এই যে বাহিরের খাবার খাচ্ছেন, বাহিরে গিয়ে খাচ্ছেন, বাহিরের খাবারে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল থাকে। তাছাড়া তারা কিন্তু সর্বোচ্চ হাইজিন মেনটেন আপনার মতো করবে না, যেটা আপনি বাসায় মেনটেন করে খাবারটাকে প্রিপেয়ার করবেন। সেই জন্য এই খাদ্যাভ্যাসগুলো, মানে যাদের বাহিরে খাওয়ার অভ্যাস বেশি আছে বা বাহিরের খাবার পছন্দ বেশি, এই সকল মায়েদের কিন্তু নর্মাল ডেলিভারির চান্স কম থাকে। আর যদিও বা সব ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় যে লেবার পেন আসতেও দেরি হয়, প্লাস তাদের জরায়ু মুখ খুলতেও দেরি হয়। এই জন্যই আপনারা অবশ্যই ঘরোয়া খাবারের উপর নির্ভর করবেন। এর পরবর্তীতে যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে
অনেক মা আছেন কুঁড়ে স্বভাবের, বিশেষ করে নবম মাস এলেই মায়েরাদের মধ্যে কুঁড়েমিটা বেড়ে যায় যে হ্যাঁ নবম মাসে আপনাদের শরীরে ব্যথা কষ্ট বেড়ে যায়, হাতে পায়ে পানি এসে যায়, বাচ্চার যে জন্ম ওজন তৈরি হওয়া সেটা হয়ে যায়, যার ফলে মায়ের হাঁটা চলা ওঠা বসায় কষ্ট হয়, সবসময় একটা ভার ভার লাগে। এই জন্য মায়েরা শুয়ে বসে থাকতেই পছন্দ করেন। বিশেষ করে কর্মজীবী মায়েদের ক্ষেত্রে এই ভুলটা হয়ে থাকে, কারণ তারা তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকেন। যেহেতু একটু ম্যাটারনিটি লিভ পেয়েছেন, একটু শুয়ে বসে এখন আরাম করি, তো এই ভাবনা চিন্তাগুলো হলে হয় কি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে লেবার পেন আসতেও দেরি হয়, জরায়ু মুখ খুলতেও দেরি হয়। কিন্তু যে সকল মায়েরা অ্যাক্টিভ, যেমন নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, লো কমেট ব্যবহার করেন। অনেকের প্রশ্ন থাকে আপুর লো কমেট কি? ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেটগুলো সেগুলোকে লো কমেট বলা হয়। তো যারা নিয়মিত এই লো কমেটটা ব্যবহার করেন সেই সকল মায়েদের ক্ষেত্রে লেবার পেন আসতেও দেরি হয় না, জরায়ু মুখ খুলতেও দেরি হয় না। এর কারণ হলো এইসব মায়েদের বডিটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকে, আর যে বডিটা একটা ব্যায়ামের উপর দিয়ে নিয়মিত থাকে সেখানে ইজিলি পেইন আসা, জরায়ু মুখ খোলা খুব সহজ হয়ে যায় এবং ডেলিভারি প্রক্রিয়া একবার শুরু হলে খুবই দ্রুততম সময়ের ভেতরে শেষ হয়ে যায়। সেজন্যই আমরা আপনাদেরকে বলে থাকি যে নিয়মিত হাঁটাচলা করুন, টুকটাক কায়িক শ্রম করুন, লো কমেট ব্যবহার করুন। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। লো কমেট বা ফ্লোরের সাথে সংযুক্ত কমেটগুলো ব্যবহার করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পেলভিসের ব্যায়াম হয়। পেলভিস মানে হচ্ছে যে পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে। পেলভিসটা যদি সময় মতো প্রসারিত হতে পারে বা বড় হতে পারে তাহলে সাইড কাটা লাগে না, বিনা সাইড কাটা দিয়ে বাচ্চা বেরিয়ে চলে আসবে। আর পেলভিস যদি প্রসারিত না হয়, চাপানো থাকে, তাহলে একটু সাইডটা কাটতে হয়। আর যে সকল মায়েরা হাই কমেট ব্যবহার করেন গবেষণায় দেখা গেছে তাদেরই কিন্তু সাইড কাটা বেশি লাগে। কারণ কি তাদের পেলভিস তো ব্যায়াম পায় না বা সময় মতো প্রসারিত হওয়ার জন্য যে নিয়মিত এক্সারসাইজটা সেটা হয় না, যেটা লো কমেট ব্যবহার করলেই হয়। তাই অবশ্যই কষ্ট হলেও লো কমেটটা এই সময় ব্যবহার করবেন। এরপরে যে জিনিসটা হয়ে থাকে ভুল সেটা হচ্ছে জীবনযাত্রা। আমরা বর্তমান সময়ে লেট রাইজার, আমরা দেরি করে ঘুম থেকে উঠি এবং দেরি করে ঘুমোতে যাই, বা নির্দিষ্ট কোনো লাইফস্টাইল আমরা মেনটেন করি না, যার ফলশ্রুতিতে হয় কি নর্মাল ডেলিভারিতেও ব্যাঘাত ঘটে, লেবার পেইন আসা বলুন, জরায়ু মুখ খোলা বলুন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা ব্যাঘাত ঘটায়। একজন গর্ভবতী মায়ের কিন্তু লাইফস্টাইলটা এইরকম হবে অথবা ডেইলি রুটিনটা এরকম হবে, আপনি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন এবং কিছুক্ষণ বাহিরে খোলা বাতাসে রোদে হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল। এর ফলে কি হবে, বাহিরের ফ্রেশ বাতাসটা আপনি পাবেন, যেটা আপনার জন্য বাচ্চার জন্য ভালো ভালো অক্সিজেন সরবরাহ হবে আপনাদের মধ্যে, এবং হাঁটাচলা তো ব্যায়ামের কাজ করবে। বাটারফ্লাই স্টাইলে বসে থাকলে এটা আপনার রেস্ট হবে, ব্যায়াম হবে, পেলভিসের ব্যায়াম হবে। অতঃপর আপনি যেরকমই হন না কেন, গৃহিণী বা কর্মজীবী যেরকমই হন না কেন, আপনি সারাদিনে তো আপনার সাংসারিক কাজকর্ম বা যা যা অফিসিয়াল কাজ আছে সব কিছু তো করবেনই। করা শেষে করে অবশ্যই চেষ্টা করবেন এর মাঝখানে দুপুরবেলা খাবার খেয়ে কিছুক্ষণ হাঁটাচলা করতে, টুকটাক কায়িক শ্রম করতে বা বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে। এতে কি হবে, দুপুরবেলা খাবারটা ভালো হজম হবে, আপনার একটু হালকা পাতলা ব্যায়ামও হয়ে গেল। রাতের বেলা অবশ্যই 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবেন। এরপরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। এতে করে কি হবে, এতে আপনার খাবারটা ভালো হজম হবে, কিন্তু গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো অযাচিত সমস্যাগুলো আপনার আর হবে না এবং এগুলোর জন্য আপনাকে আর এক্সট্রা ওষুধ খেতে হবে না। ঔষধ ছাড়াই এগুলোকে আপনি নির্মূল করতে পারবেন। আর রাত 10টা থেকে 10:30টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়বেন, কোনো ডিভাইস ছাড়া। ডিভাইস ছাড়া তো আমরা চলতেই পারি না, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে ডিভাইসকে অ্যাভয়েড করলে ভালো। ডিভাইস থেকে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে, যেটা মা ও বাচ্চা উভয়ের জন্য ক্ষতিকর। আর 10টা থেকে 10:30টার মধ্যে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে ওই যে ভোর ভোর ঘুম থেকে উঠেন, 8-9 ঘন্টা একটা দীর্ঘ ঘুম আপনি ঘুমাতে পারলেন। এতে কি হলো, আপনার জন্য ভালো হলো, বাচ্চার জন্য ভালো হলো। আর কারো যদি সম্ভব হয় দুপুরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি ঘুমিয়ে নিতে পারেন তাহলে সেটাও আপনাদের জন্য অনেক বেশি ভালো। কারণ এই সময় যদি আপনি একটু নিয়ম করে ঘুমান বা এই নিয়মটা যদি মেনে চলেন তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আর অবশ্যই খাবার দাবারের উপর জোর দেবেন এবং নিয়মিত কিন্তু হাঁটাচলা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করবেন। তাহলে আশা করছি আপনাদের লেবার পেইনটা সময় মতোই আসবে এবং জরায়ু মুখটা সময় মতো খুলবে। এটার জন্য আপনাকে আর কোনো এক্সট্রা টেনশন করতে হবে না। ফাইনালি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। আর প্লিজ টেনশন করবেন না কোনো
কিছু নিয়েই। মনে রাখবেন যে মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কবে, কোন দিন, কখন, কোন সময়, কিভাবে আপনার সন্তান আপনার কোলে আসবে। ঠিক সেই দিন, সেই সময়, সেই মুহূর্তে আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই একদম টেনশন করবেন না, কারণ টেনশন করলে প্রেশার ওঠানামা করে, আর এই সময় প্রেশার ওঠানামা করা উচিত নয়। মায়ের প্রেশার ওঠানামা করলে অনেক সময় গর্ভের ভেতরে বাচ্চা মারা যায়। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউ চাই না। তাই নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখবেন, যেন সবসময় হাসি খুশি থাকেন, টেনশন ফ্রি থাকেন। কোন কাজ করলে টেনশন কম হবে, একটু ভালো থাকবেন, সেটাই করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমার মনে হয় ধর্মীয় কাজ করাটাই হলো বেস্ট। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।